ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের কাশ্মীর সমস্যা নিয়ে। কাশ্মীর সমস্যা ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি। সাম্প্রতিককালে অর্থাৎ 23/4/2025 অর্থাৎ 23 তারিখে এপ্রিলের 23 তারিখে পহেলগাঁওতে পর্যটক কেন্দ্রে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক এবং ভারতের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত একটা ঘটনা। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। বর্তমান ভারতের শাসক শ্রেণী ব্যাখ্যা দেয় যে এটা একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। এর সঙ্গে ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে। ভারতবর্ষের 142 কোটি মানুষ পহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে 142 কোটি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজকে ভারতের সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। আর এই মানুষের মধ্যে থেকে পর্যটকদের, বিভিন্ন পর্যটকের মধ্যে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পর্যটকের মধ্যে হিন্দু পর্যটকদের বেছে বেছে নিয়ে মুসলিম মৌলবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীর পক্ষ থেকে হামলা হয়েছে। লস্কর-ই-তৈয়বা গোষ্ঠী 7 জন সন্ত্রাসবাদী, 3 জন পর্যবেক্ষণে ছিল আর 4 জন অস্ত্র দিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে হিন্দুদের চিহ্নিত করে বিভিন্ন উপায়ে চিহ্নিত করেছে, তাদের উলঙ্গ করে চিহ্নিত করে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনা। এটা ভারত রাষ্ট্রের পক্ষে লজ্জা। ভারত রাষ্ট্র একটা কনসেপশন, এটা ধারণা মাত্র। এই ধারণাকে বাস্তবে রূপায়িত করে গভর্নমেন্ট বা সরকার। সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় সরকার এবং কাশ্মীর রাজ্যে, কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলেও সেখানে বিধানসভার নির্বাচন হয়েছে এবং সেখানে একটি স্থানীয় সরকার সংগঠিত হয়েছে। সেই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। কেন্দ্রের গোয়েন্দা বিভাগ, কেন্দ্রের এয়ারফোর্স, কেন্দ্রের মিলিটারি বাহিনী, ভারত গভর্নমেন্ট দাবি করেছে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে। কাশ্মীরে শান্তি ফিরে এসেছে তার নজির ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখতে পাচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা হিন্দু সম্প্রদায়কে মনে করিয়ে দিচ্ছে। সেখানে সংখ্যালঘুদের দ্বারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর লুটপাট হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, পশুদের পুড়িয়ে দেওয়া হয়েছে, বহু মানুষ ঘর ছাড়া হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার
পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। পশ্চিমবঙ্গের সিআইডি, পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী, পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট, রাজনৈতিক প্রতিনিধি এবং অরাজনৈতিক প্রশাসকরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ভারতবর্ষের উপর এইরকম সন্ত্রাসবাদী হামলা এটা নতুন কিছু নয়। মানুষ এটা দেখে অবাক কিছু হয় না। যখন ঘটনা ঘটে, সন্ত্রাসবাদী হামলা ঘটে, তখন ভারত সরকার তৎপর হয় এনআইএ তদন্ত, গোয়েন্দা তদন্ত, পুলিশ মোতায়েন, মিলিটারি মোতায়েন, আকাশ বাহিনী, বিমান বাহিনী, স্থলবাহিনী প্রধানদের নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর মিটিং, বড় বড় ঘোষণা। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে। তারপরেও ধারাবাহিকভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের উপর হামলা হচ্ছে। বিশেষ করে এই ঘটনা, পহেলগাঁওয়ের ঘটনা, পরিষ্কারভাবে সংখ্যালঘুদের দ্বারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ। তাই সরকার এটা বৈধতা দেওয়ার চেষ্টা করবে। সরকারি গোয়েন্দা দপ্তর ব্যর্থ। 7 জনের পরিকল্পনা। এইখানে পাকিস্তান রাষ্ট্রের ইন্ধন আছে, পাকিস্তান রাষ্ট্রের ভূমিকা আছে এই সন্ত্রাসবাদী ঘটনার পিছনে। আমরা পাকিস্তান যে ভারতের শত্রু রাষ্ট্র, পাকিস্তান যে ভারতের ভালো চায় না, সে সম্পর্কে একটু যদি ভারতের স্বাধীনতার সময় থেকে আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র গড়ে উঠেছে। পাকিস্তান রাষ্ট্র দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পাকিস্তান রাষ্ট্রের কর্ণধাররা মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগের সংগঠনের পাকিস্তান রাষ্ট্রের দাবির ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্র মুসলমান রাষ্ট্রে পরিণত করতে হবে এবং মুসলিমরা অখণ্ড ভারতে সংখ্যালঘু, হিন্দুরা অনেক এগিয়ে আছে, তাই একটা রাষ্ট্রের মধ্যে থেকে মুসলমানদের উন্নতি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নতি সম্ভব নয়। তাই পাকিস্তান রাষ্ট্র এবং তাই সেই দাবির ভিত্তিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ডিভাইড অ্যান্ড রুল এই শাসন নীতি তারা গ্রহণ করেছে এবং 190 বছর ধরে এই শাসন নীতিকে গ্রহণ করে তারা ভারতকে শাসন করেছে এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করে বিচ্ছেদের পরিবেশ তারা তৈরি রেখেছিল। তাহলে এহেন পরিস্থিতিতে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এখানে সব ধর্মের মানুষ বসবাস করবে। দেশ ভাগের সময় লাখো লাখো কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়েছে। দেশ ভাগের সময় লক্ষ লক্ষ হিন্দু নিধন হয়েছে মুসলিম সম্প্রদায়ের দ্বারা। যেসব হিন্দু সংখ্যালঘু পাকিস্তান ভূখণ্ডে ছিল তারা প্রাণ নিয়ে ভারতের ভূখণ্ডে চলে এসেছে। সেখানে নারীরা তাদের সম্মান রক্ষা করতে পারেনি। এই ঘটনার কথা ভারতের শাসক শ্রেণীকে মনে রাখতে হবে। শাসক শ্রেণী ভুলে যান, ভারতবর্ষের সরকার ভুলে যান। তার কারণ সরকারে যারা প্রশাসনে থাকেন, যারা রাজনৈতিক প্রশাসক, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু অত্যন্ত সিকিউরিটির মধ্যে দিয়ে থাকে। এমএলএ, এমপি তারা তাদের সিকিউরিটি থাকে, কিন্তু এদের বাদ দিয়ে ভারতের সাধারণ মানুষ তাদের নিরাপত্তা দেবে কে? এই নিরাপত্তার দায়িত্ব কার? ভারত রাষ্ট্রের দায়িত্ব। তাহলে ভারত রাষ্ট্র কি রাষ্ট্র নয়? এটা কি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন একটা ভূখণ্ড নয়? এই
এই ভূখণ্ডের মানবীয় কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নয়, এই মানবীয় ঊর্ধ্বতন সার্বভৌমত্বের অধিকারী, সার্বভৌমত্বের প্রয়োগকারী, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তাদের কি চূড়ান্ত ক্ষমতা নেই? জনগণ নির্বাচন করে, হাজার হাজার কোটি টাকা দিয়ে ভোট হয় এবং সেই ভোটের বিনিময়ে সরকার তৈরি হয়। জনগণের দায়িত্ব তারা নিয়েছে। এখানে মনে রাখতে হবে, ভারতীয় গণতন্ত্র হলো অংশগ্রহণকারী গণতন্ত্র। এই গণতন্ত্র হলো উন্নয়নমূলক গণতন্ত্র। এই গণতন্ত্র হলো তোমার এই গণতন্ত্র হচ্ছে একটা পবিত্র গণতন্ত্র। ভারত পৃথিবীর মধ্যে বৃহৎ একটা গণতান্ত্রিক দল। ভারতকে মনে রাখতে হবে যে ভারতের যে দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের দৃষ্টিভঙ্গির মধ্যে মৌলিক পার্থক্য আছে। আজকে সরকারি হিসাবে বলা হচ্ছে, একবার 28 জন বলা হলো পর্যটক নিহত হয়েছে, মারা গিয়েছে গুলিতে। আবারও বলা হচ্ছে 26 জন। এই সংখ্যাটা কত হবে, অ্যাকচুয়াল সংখ্যা কত হবে, সেখানে মিডিয়াও সঠিকভাবে তুলে ধরছে না এবং গভর্নমেন্টের হিসাবেও তুলে ধরছে না। শুধু বড় বড় ভাষণ, বড় বড় গল্প দিয়ে ভারতবাসীকে রক্ষা করা সম্ভব নয়। তার বড় প্রমাণ হচ্ছে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা, এপ্রিল 23 তারিখ। ভারত যখন স্বাধীন হলো তখন ভারতবর্ষের স্বাধীনতা আইন, যেটা ব্রিটিশ পার্লামেন্ট পাশ করেছে, অখণ্ড ভারতের স্বাধীনতা ব্রিটিশ গভর্নমেন্ট দিল। তার জন্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তার দেশের আইনসভা পার্লামেন্টে আইন পাশ করলো যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে এই কথা বলা হলো 565টা প্রিন্সলি স্টেট, দেশীয় রাজ্য, তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে। তাদের মধ্যে কেউ ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে, আবার কেউ কেউ সম্পূর্ণ স্বাধীনভাবে থাকতে পারবে, সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে। সব রাজ্যগুলি কেউ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে, কেউ ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কিন্তু জুনাগড়, মণিপুর, হায়দ্রাবাদ এবং কাশ্মীর রাজ্য কিন্তু আলাদা থাকে। কাশ্মীর আলাদা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে নিজেকে ঘোষণা করে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের বক্তব্য ছিল যে এই যেসব রাজ্য স্বাধীন থাকবে, সেই স্বাধীন রাজ্যের শাসকের উপর নির্ভর করবে যে সে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে না ভারতের অন্তর্ভুক্ত হবে, না সে নিরপেক্ষভাবে থেকে একটা আলাদা স্টেট গঠন করবে বা রাষ্ট্র গঠন করবে। এই 3টি কন্ডিশন ছিল। কাশ্মীরের রাজা হরি সিং তাই তার উপরে নির্ভর করছে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হবে না পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, না কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র হবে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী রাজা হরি সিং সবথেকে প্রিন্সলি স্টেটগুলির মধ্যে কাশ্মীর হচ্ছে সবথেকে বড় রাজ্য। এ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে থাকে। 1947 সালে 15ই আগস্ট কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়নি। কাশ্মীর একটা আলাদা স্টেট। কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, তার আলাদা প্রশাসন, আলাদা বিচার ব্যবস্থা, সব কিছু আলাদা। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের হানাদার বাহিনী সেপ্টেম্বর মাসে, অর্থাৎ ভারত স্বাধীনতার 2 মাসের মধ্যে, ভারত স্বাধীন হওয়ার পরে 2 মাসের মধ্যেই অ্যাটাক করে, আক্রমণ করে পাকিস্তানের সেনা এবং হানাদার বাহিনী। কাশ্মীরের রাজা হরি সিং এই আক্রমণকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন। তিনি ভারতে পালিয়ে আসেন দিল্লিতে ভারতীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। ভারতীয় নেতাদের বক্তব্য যে তুমি আলাদা একটা স্বাধীন রাষ্ট্রে আছো, তুমি তো আমাদের অন্তর্ভুক্ত নও। তখন আলোচনার মধ্য দিয়ে একটা চুক্তি হয়। কাশ্মীরের রাজা হরি সিং বলেন যে আমি সই করছি
আমি এই শর্তে রাজি যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কাশ্মীর আলাদা রাজ্য থাকবে না, কাশ্মীর আলাদা রাষ্ট্র থাকবে না, আমি সই করছি। সেখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে এই কথা বলা ছিল যে সই করতে পারবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো। এখানে রাজা হরি সিং ওই কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দাবি করে, বিশেষ সুযোগ সুবিধা দাবি করেন। তার জন্য 370 ধারা লেখা হয়। ভারতের সংবিধান রচনার কাজ তখন 369 ধারা লেখা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার 370 লিখবে। সেই ধারাতে এই কাশ্মীরের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কাশ্মীরের এই 370-এর যে বিশেষ সুযোগ সুবিধা কাশ্মীর রাজ্য পেয়ে থাকে, অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় তালিকার মূল সংবিধানে 97টা বিষয়ে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করতে পারবে। কাশ্মীরের ক্ষেত্রে আইন তৈরি করবে মাত্র 36টা বিষয়। কেন এই বৈষম্য? গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি যদি ওয়াকিবহাল হন, গোটা ভারতবর্ষের মানুষ যদি সচেতন হন, তাহলে এই বৈষম্য মেনে নিতে পারবেন কি? জনগণ মেনে নিতে পারবেন না। তারপর কাশ্মীরের জন্য আলাদা একটা সংবিধান, ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কোনো রাজ্যের কোনো আলাদা সংবিধান নেই। আদর্শ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যগুলির আলাদা সংবিধান থাকা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে 50টা অঙ্গরাজ্যের 50খানা নিজে নিজে একটা সংবিধান আছে এবং গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংবিধান আছে। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রে এটাকে গ্রহণ করা হয়নি। যাই হোক, কাশ্মীরকে আলাদা কেন সংবিধান দেওয়া হলো? ওই যে হরি সিং যেহেতু যুক্ত হচ্ছে, আলাদা রাষ্ট্র ছিল, সে যুক্ত হয়ে গেল। ভারতের নেতারা এইখানে একটা ভুল করে বসে আছেন, তাদেরকে সুযোগ দিয়ে দিলেন যে আলাদা সংবিধান। কোনো রাজ্য প্রশাসক, রাজনৈতিক প্রশাসক, সিএম বা মুখ্যমন্ত্রী, কিন্তু এই 370 ধারাতে বলা হলো যে ওই কাশ্মীর রাজ্যে মুখ্যমন্ত্রী পদ থাকবে না, প্রধানমন্ত্রীর পদ থাকবে, রাজ্যপাল থাকবেন না, থাকবেন রাজপ্রমুখের পদ। উত্তরাধিকার সূত্রে রাজপ্রমুখ পদে ক্ষমতায় আসবেন। এটা একটা রাজতান্ত্রিক বিষয়কে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবেও স্বীকার করে নিল ভারত সরকার এবং ভারতবর্ষের ওই সময়ের নেতৃবৃন্দ। এবার তাহলে এটা 65 সাল পর্যন্ত ছিল। 65 সালে প্রধানমন্ত্রীর পদ উঠে গেছে, কাশ্মীরের রাজপ্রমুখের পদ উঠে গিয়েছে। এছাড়া আরও বহু স্পেশাল প্যাকেজ, আর্থিক প্যাকেজ কাশ্মীরকে দেওয়া হয়েছে। কিন্তু এত কিছু দেওয়ার পরে কাশ্মীরের সাধারণ মানুষের কাছে এই সুযোগ সুবিধা পৌঁছায়নি। কাশ্মীরে যখন রাজ্য আইনসভার, বিধানসভার নির্বাচন হয়েছে, কাশ্মীরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, নিম্নকক্ষ ছিল বিধানসভা, উচ্চকক্ষ বিধান পরিষদ। তো বিধানসভার নির্বাচনে যারাই নির্বাচিত হয়েছে, যেসব সরকার রয়েছে, সেই সরকার কেন্দ্রের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং রেখে যা কিছু স্পেশাল প্যাকেজই বলো, আর সাংবিধানিক ব্যবস্থা বহু বেশি, অন্য রাজ্য থেকে অনেক বেশি। সেখানে কাশ্মীরের জনগণ স্বর্গে বসবাস করতে পারবে, এত ফেসিলিটি। কিন্তু তা সত্ত্বেও কায়েমি স্বার্থ সুবিধাবাদী রাজনৈতিক প্রতিনিধি তারা কিন্তু নিজেদের বাড়ি গাড়ি করেছে। তারাও কিন্তু মুসলিম। ধর্মের ভিত্তিতে পাকিস্তান কাশ্মীরকে দাবি করে। কাশ্মীরের রাজা হরি সিং হিন্দু, 80% হিন্দু, 80% মুসলমান, 20% হিন্দু। কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়নি। আইনে বলা ছিল যে রাজা যে ইচ্ছা করবে তার উপরে ডিপেন্ড করবে। সুতরাং সেই আইন অনুযায়ী কাশ্মীরটা ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এবং 370 ধারা অনুযায়ী কাশ্মীরে এত ফেসিলিটি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। কাশ্মীরের জনজীবনে আর্থিক দৈন্যতা, কষ্ট, এটা কিন্তু রয়েই গেছে। পাকিস্তানের হানাদার বাহিনী যখন রাজা হরি সিংকে আক্রমণ করলো, প্রতিরোধ করতে ব্যর্থ হলেন, তখন যে চুক্তি হয়ে গেল কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো, তখন ভারতের সেনা
সেনা মোতায়েন হলো, সেনা পাঠানো হলো কাশ্মীরের হানাদার বাহিনী এবং পাকিস্তানের সেনাকে প্রতিহত করে ভারতীয় সেনা। কিন্তু ইন দ্য মিন টাইম অনেকটা জায়গা, কাশ্মীর এর অনেকটা জায়গা পাকিস্তানের হানাদার বাহিনী এবং পাকিস্তান বাহিনী দখল নিয়েছে। সেই অংশটা ভারতের সেনারা দখল নেয়নি। সর্দার বল্লভভাই প্যাটেল এখানে দখল নেওয়ার কথা বলেছিলেন, সেনা পাঠানোর কথা বলেছিলেন, যুদ্ধ করতে তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তা করেননি, যুদ্ধ করেননি এবং সেই কাশ্মীরের একটা বড় অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে। সেখানটা আজাদ কাশ্মীর, গিলগিট, সেখানে জনগণ কিন্তু আজও আন্দোলন করে, তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। ভারত সরকারের কতটা ব্যর্থতা, তাদের দেশপ্রেম, তাদের জাতীয়তাবাদ কতটা, সে বিষয়ে ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে কাশ্মীর প্রশ্নে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তিক্ত সম্পর্ক। ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, একটাই রাষ্ট্র ভেঙে দুটি রাষ্ট্র হয়েছে। তাহলে ভারতবর্ষের তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক কী করে হতে পারে? এই তো আমরা আলোচনার মধ্যে বুঝতে পারছি যে কাশ্মীর তারা দখল নিতে চায়। ভারতের কাছে সবচেয়ে দূরবর্তী প্রতিবেশী হলো পাকিস্তান, দূরবর্তী প্রতিবেশী, কিন্তু আমাদের পাশাপাশি, কিন্তু সম্পর্কের দিক থেকে সবচেয়ে দূরবর্তী প্রতিবেশী হচ্ছে পাকিস্তান রাষ্ট্র। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বরাবরই, স্বাধীনতার পর থেকে। কিন্তু আবার কথা বলা যায়, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে অঘোষিত যুদ্ধের অবস্থা, অঘোষিত যুদ্ধ। কেন বলছি এই কথা? পাকিস্তান বর্ডারে ভারতের সেনাদের উপর প্রায়ই হামলা হয়, বহু সেনা প্রাণ হারিয়েছেন। তার কারণ ইতিপূর্বে ভারত সরকারের পক্ষ থেকে সেনাদের হাতে ক্ষমতা কম ছিল, তাদের অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে অবশ্য ইন্ডিয়া গভর্নমেন্ট সেনাদের হাতে প্রচুর ক্ষমতা দিয়েছে। পাকিস্তান বর্ডারে ভারতের সেনারা ইচ্ছা মতো তাদের প্রতিরোধ করবার ক্ষমতা আছে। হঠাৎই যদি আক্রমণ করে তার পাল্টা ভারতের সেনারা দিতে পারে, যোগ্য জবাব দিতে পারে। তাহলে আমরা দেখছি যে ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো রাষ্ট্র, এর মধ্যে তিক্ততা, কাশ্মীর প্রশ্ন, এটা একটা বড় সমস্যা। আর এছাড়া দৃষ্টিভঙ্গিগত পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে ভারত রাষ্ট্রের পার্থক্য আছে। দৃষ্টিভঙ্গি কি পার্থক্য? দেখো, ইন্ডিয়া সেকুলার স্টেট, সেকুলারিজম এই শব্দটা মূল সংবিধানে উল্লেখ না থাকলেও 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সেকুলারিজমকে সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে এবং ভারতবর্ষের সমস্ত কিছু ক্ষেত্রে সেকুলারিজম একটা দৃষ্টিভঙ্গি থাকে। তা পাকিস্তান হচ্ছে একটা ধর্মীয় রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র। তাহলে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি আর ভারতের দৃষ্টিভঙ্গি এক হতে পারে না। ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, আর পাকিস্তানের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম ধর্মকে বেশি প্রাধান্য দেবে। সেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, নিপীড়িত হয়। 2, পাকিস্তানে যে শাসন ব্যবস্থা সেটা মিলিটারি গভর্নমেন্ট, সামরিক শাসন, আর এই সামরিক শাসন নির্ভর করে সন্ত্রাসবাদীদের উপর। এখানে সন্ত্রাসবাদীদের উপর তারা কিন্তু নির্ভর করে পাকিস্তান সরকার। পাকিস্তানের সেনা এবং আমলা তারা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের উপর নির্ভর করে চলে, স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারে না। পাকিস্তান সরকার পাকিস্তানের জনগণের মধ্যে প্রচার করে যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে ভারত পরাজিত হবে, এইরকম জনমত তৈরি করে। কিন্তু পাকিস্তানের সেনারা জানেন যে, একমাত্র সেনারাই জানেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে
পাকিস্তান হেরে যাবে। 10% মানুষ জানে যে পাকিস্তান হারবেই, কিন্তু 90% মানুষের মধ্যে এই ধারণা তৈরি করা হয় যে পাকিস্তান জিতবে। এই যে ভারত বিদ্বেষী মানসিকতা পাকিস্তান গভর্নমেন্ট তৈরি করে আর সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে কাজে লাগায়। IMF থেকে ঋণ নিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদীদের সহযোগিতা করে, অস্ত্র তৈরিতে সহযোগিতা করে। IMF থেকে ঋণ নিয়ে আমেরিকা যত সামরিক সহযোগিতা করেছে, F-16 বোমারু বিমান পাকিস্তানকে আমেরিকা দিয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের মিলিটারি পাওয়ারকে বৃদ্ধি করা হয়েছে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। সেখানে গভর্নমেন্ট ডেমোক্রেটিক নয়, সেই গভর্নমেন্ট হচ্ছে মিলিটারি গভর্নমেন্ট। পাশাপাশি ভারতের গভর্নমেন্ট হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক সরকার। এই সংসদীয় গণতান্ত্রিক সরকার জনপ্রতিনিধিদের দ্বারা এক্সিকিউটিভ বডি তৈরি হয়, আর এক্সিকিউটিভ বডির অধীনে বিভিন্ন আমলা রয়েছেন, সচিব রয়েছেন, তারা ভারতের শাসনকে পরিচালনা করেন। তাহলে শাসনের প্রকৃতির ক্ষেত্রে পাকিস্তান এবং ভারতের মধ্যে মৌলিক পার্থক্য আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেটা ইংল্যান্ডকে স্মরণ করা হয়েছে, সেখানে পাকিস্তান স্মরণ করেছে কি? সেখানে স্মরণ করেছে মিলিটারি গভর্নমেন্টকে। মিলিটারি গভর্নমেন্ট আর গণতান্ত্রিক সরকার এক হতে পারে না। পাকিস্তান এবং ভারতের মধ্যে মৌলিক পার্থক্য। তৃতীয়ত, ভারত একটা জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দীর্ঘদিন ধরে। মার্কিন শিবিরে, পুঁজিবাদী শিবিরে যোগ দেয়নি, আবার পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক শিবিরে ভারত যোগ দেয়নি। এবং ভারত জোট নিরপেক্ষ নেতা হিসাবে বিশ্বে অনেক জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামকে সমর্থন করেছে, নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করেছে, নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করেছে, বিশ্বে শান্তি বজায় রাখবার জন্য ভারত লড়াই করেছে। ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে যে ভূমিকা আর পাকিস্তানের আন্তর্জাতিক ক্ষেত্রে যে ভূমিকা, তার মধ্যে মৌলিক পার্থক্য আছে। পাকিস্তান জোট নিরপেক্ষ আন্দোলনকে সমর্থন করেনি, পাকিস্তানের সমাজতান্ত্রিক শিবিরকে সমর্থন করেনি। সমাজতান্ত্রিক শিবির অপেক্ষাকৃত পুঁজিবাদী শিবির অপেক্ষা ভালো, কিন্তু পাকিস্তান সমর্থন করেছে মার্কিন খতরনাক শক্তিকে, মার্কিন শিবিরকে। আর মার্কিন শিবিরকে সমর্থন করে ভারতের বিরুদ্ধে বহু পরিকল্পনা করেছে, বহু অ্যাকশন নিয়েছে, বহুবার আক্রমণ করেছে ভারতকে। তাহলে আমরা দেখছি জোট নিরপেক্ষ আন্দোলনে ভারত, যেখানে জাতীয় মুক্তি আন্দোলনকে ভারত সমর্থন করছে, বিশ্বের বহু পরাধীন ভূখণ্ডের জনগণের স্বাধীনতার আন্দোলনকে সমর্থন করেছে। এবং এর ফসল হিসাবে আমরা দেখব যে 1945 থেকে 1960 সাল পর্যন্ত 40টারও বেশি দেশ স্বাধীনতা লাভ করেছে। এই হচ্ছে ভারতের ভূমিকা। এবং ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের সমর্থনে 1960 থেকে 1970 এই সময়কালের মধ্যে আফ্রিকা মহাদেশের 31টা দেশ স্বাধীনতা লাভ করেছে। এই হচ্ছে ভারতের পদক্ষেপ। সাম্প্রতিককালে মায়ানমারে ভূমিকম্প হয়েছে, ভারত সহযোগিতা করেছে। পাকিস্তানের আভ্যন্তরীণ ক্ষেত্রে বন্যা দেখা দিয়েছে, ভারত সহযোগিতা করেছে। আফগানিস্তানের তালিবান সরকার অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে এবং সেখানকার সাধারণ মানুষের, নিরীহ মানুষের উপরে অত্যাচার করেছে। সেই দেশেও ভূমিকম্পের সময় ভারত সহযোগিতা করেছে। তার আন্তর্জাতিক দিক থেকে ভারতের দৃষ্টিভঙ্গি, ভারতের মনোভাব, ভারতের ইন্টারন্যাশনাল পলিটিক্স আর পাকিস্তানের ইন্টারন্যাশনাল পলিটিক্স এক নয়। তাই স্বাভাবিকভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা বিপরীত একটা দৃষ্টিভঙ্গি। এখানে মনে রাখতে হবে, এখানে ঈর্ষার একটা ব্যাপার আছে, হিংসার একটা ব্যাপার আছে। ভারত কোনো সময় বিশ্বাস করতে পারবে না পাকিস্তানকে। যতবার বিশ্বাস করেছে
ততবার কিন্তু ভারত ঠকেছে। আমরা এটা জানি যে পাকিস্তান 1965 সালে কচ্ছের রণ অঞ্চল আক্রমণ করেছে, ভারতের ভূখণ্ড দখল করে ফেলেছিল। ভারতের সেনারা প্রত্যুত্তরে মোকাবেলা করেছে, দখল মুক্ত করেছে ভারতের সেনারা। শেষ পর্যন্ত ইউএনওর উদ্যোগে শান্তি বাহিনী গঠিত হয় এবং পাকিস্তান তার পূর্ব সীমানায় ফিরে যায়, ভারতের ভূখণ্ড অখণ্ড থাকে। আমরা এটা লক্ষ্য করব 1971 সালে বাংলাদেশ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভারতের ভূমিকা ইতিবাচক। ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়। বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, অবহেলিত। বাংলাদেশে স্বায়ত্তশাসিত সরকারকে ইয়াহিয়া খাঁ পাকিস্তানের রাষ্ট্রপতি, তিনি সেনা দিয়ে লক্ষ লক্ষ সেনা দিয়ে সেখানকার মানুষের উপর আক্রমণ করে, নিরীহ মানুষকে হত্যা করে, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, নারীদের উপর ধর্ষণ করে, প্রচুর মানুষকে হত্যা করে। এর প্রেক্ষাপটে ভারতের সঙ্গে যখন পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান সলা পরামর্শ করছেন, সেই সময়ে ভারতকে পাকিস্তান আক্রমণ করে। ভারত তাকে আক্রমণ করেনি, পাকিস্তান ভারতকে আক্রমণ করে। এই আক্রমণে ভারত পাকিস্তান যুদ্ধ হয়। যুদ্ধে পাকিস্তান হেরে যায়। প্রায় 93,000 সেনাকে আত্মসমর্পণ করতে ভারতীয় সেনারা বাধ্য করে এবং সিমলা চুক্তির বিনিময়ে 1972 সালে সেই সেনা ফিরিয়ে দেয়। এবং সিমলা চুক্তিতে বলা হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে পারস্পরিক আলোচনার মাধ্যমে তার মীমাংসা করা হবে। তৃতীয় কোনো শক্তির কাছে সাহায্য চাওয়া হবে না। দুটি দেশ, প্রতিবেশী দেশ, তারা নিজেরাই চেষ্টা করবে। তাহলে আমরা দেখছি যে কাশ্মীর যে কাশ্মীর প্রবলেমটা একটা তাজা প্রবলেম, সবসময় জিয়ে থাকছে, এটা শেষ হচ্ছে না। আর এটাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হচ্ছে। দেখো, পহেলগাঁও পর্যটক নিহত, এই ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার কি করেছে, কি পদক্ষেপ নিয়েছে, সেটা কার্যকরী কতটা হবে তা ভবিষ্যতে বলে দেবে। আমি আজকে এইটুকু বলতে চাইছি যে ভারত সরকার ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে? সিন্ধু জল বন্টন চুক্তি পাকিস্তানের সঙ্গে ভারতের আছে, এটা বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের সঙ্গে ভারতের যে বাণিজ্যিক চুক্তি, সেই বাণিজ্যিক চুক্তি বাতিল করা হবে। পাঞ্জাব বর্ডারে ওয়ারদায় যে পাকিস্তানের সীমান্ত বাহিনী এবং ভারতের সীমান্ত বাহিনীর মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক অনুষ্ঠান হয়, প্রীতি শুভেচ্ছা বিনিময় হয়, সেটা বন্ধ হয়। পাকিস্তানের সঙ্গে ভারতের যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক আছে, ডিপ্লোম্যাটিক মিশন রয়েছে, ভারত ঘোষণা দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে না। দিল্লিতে কূটনৈতিক মিশনের অফিস পাকিস্তানকে তুলে নিতে হবে এবং পাকিস্তানে দিল্লির যে কূটনৈতিক অফিস রয়েছে সেটা ভারত বন্ধ করে দেবে। জঙ্গি যে আক্রমণ করেছে, লস্কর ই তৈবা স্বীকার করেছে। আর পাকিস্তান গভর্নমেন্ট তার প্রত্যুত্তরে কি বলেছে? পাকিস্তান গভর্নমেন্ট বলছে আমরা দায়ী নয়। পহেলগাঁওয়ে যে অ্যাটাক, এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতের সরকার ভারতের বিপক্ষে ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন বিদ্রোহ দেখা দিয়েছে। যে আইন সংশোধন হয়েছে, ওয়াকফ বিল, তার বিরুদ্ধে মুর্শিদাবাদে আন্দোলন হয়েছে, তার এই কথা পাকিস্তান বলে তার নিজের দায় এড়াতে চাইছে। কিন্তু পাকিস্তানের আচরণ ভালো নয়, পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ভালো নয়। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে আন্তর্জাতিক সাধারণ সভাতে
মিটিংয়ে প্রমাণ করে দিয়েছে, ছবি দেখিয়ে, যে পাকিস্তান সন্ত্রাসবাদী। ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, 38 জন পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে আক্রমণ করে হত্যা করে এবং তা ভিডিও করে নেয়। আর এই সন্ত্রাসবাদীদের সঙ্গে পাকিস্তানের 2 জন সেনা ছিল। সেটাও কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র। তাহলে এই ঘটনাকে যদি ছোট করে দেখে ভারত সরকার, তাহলে মারাত্মক ভুল করবে। ভারত সরকারকে মনে রাখতে হবে 71-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট করে। মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে 7টি যুদ্ধ জাহাজ সপ্তম নৌবহর পাঠিয়েছিল। সেখানে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছিল। সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষে 40টা সাবমেরিন যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। এই 40টা যুদ্ধজাহাজ দেখে মার্কিন 7টা যুদ্ধজাহাজ ফিরে যায়। তাহলে সেই মার্কিন যুক্তরাষ্ট্র যে বরাবরই পাকিস্তানকে সহযোগিতা করেছে, পাকিস্তানের ভূমিকা ভালো নয়। আরও ভারত সরকারকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে কার্গিল যুদ্ধের সময় পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী লাহোরে অবস্থান করছে। লাহোরে তার সঙ্গে চুক্তি হবে, পারস্পরিক সহযোগিতা বাণিজ্যের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে হবে। ভারত পাকিস্তানকে ভাই মনে করে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ঠিক সেই সময়ে কার্গিলে আক্রমণ চালায় পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেখানে উস্কানি দেয় অ্যাটাক করবে এবং পাকিস্তানের সেনা আক্রমণ করে ভারতের উপর। কার্গিল যুদ্ধ, এই কার্গিল যুদ্ধে ইসরায়েলের সাপোর্ট ছিল ভারতের পক্ষে, আর পাকিস্তানের পক্ষে সাপোর্ট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে ভারতবর্ষ যতই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করুক না কেন, বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নক্করজনক। এটাকে ভারতবর্ষের 142 কোটি মানুষ মেনে নিতে পারবে না। তাহলে কার্গিল যুদ্ধে শেষ পর্যন্ত পাকিস্তান পরাজিত হয়। ভারতের অনেক ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, ভারতের অনেক মিলিটারি মারাও গিয়েছে। তার কারণ জিওগ্রাফিক্যাল পজিশন পাকিস্তানের দিকে ভালো, প্রতিকূল, অনুকূল, আর ভারতের সেনাদের কাছে প্রতিকূল। সেই প্রতিকূলতাকে ভারতের শক্তি বেশি সব দিক থেকে। সেই শক্তি থাকা ফলেও, অর্থাৎ জাতীয় শক্তি ভারতের অনেকটাই বেশি, তা সত্ত্বেও কিন্তু পাকিস্তান ভারতকে কোণঠাসা করে দিচ্ছে একের পর এক। আমরা এটা দেখব যে 2001 থেকে 2005 স্বাভাবিক সম্পর্ক করবার চেষ্টা করেছে। আমরা এটা লক্ষ্য করব যে সন্ত্রাসবাদী হামলা 2008-এ হয়েছে, মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেখানে ভারতের শাস্তি দিতে অনেক দেরি হয়েছে, সন্ত্রাসবাদী ধরা পড়েছে, একজনের শাস্তি হয়েছে। কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে কতটা আন্তরিকভাবে সমর্থন করেছে, তবু মার্কিন যুক্তরাষ্ট্র 2008-এর ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সাপোর্ট করে। তার কারণ ইতিমধ্যেই 2001 সালে 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে দেয় লাদেনের আল কায়দা বাহিনী, এবং হোয়াইট হাউসের উপর মার্কিন রাষ্ট্রপতির হোয়াইট হাউস বাসস্থান, সেখানে আক্রমণ, সেনা ছাউনিতে পেন্টাগনে আক্রমণের উদ্যোগ নেয়। পেন্টাগন থেকে লক্ষ লক্ষ সেনা লাদেনকে তাড়া করে আফগানিস্তানে নিয়ে আসে এবং পরবর্তীকালে লাদেনকে হত্যা করে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন মনে করে যে ভারতকে পাশে দরকার, কিন্তু এই সন্ত্রাসবাদী হামলা, সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে, চীনের ভূমিকা আছে, পাকিস্তানের
ভূমিকার পিছনে। আজকে আজকে পহেলগাঁও যে পর্যটকরা মারা গিয়েছে, এতে চীন হাসছে, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে নিচ্ছে সে নিজেই জানে। সত্যিকারের কি ভারতের প্রতি সিম্প্যাথি দেখাবে? রাজনীতির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এটা ঘোষণা করেছে। আজকে বিভিন্ন দেশ ভারতের পক্ষে ঘোষণা করেছে, কিন্তু যেসব পরিবারের মানুষ মারা গেল তার দায় কে নেবে? এই ক্ষতিপূরণ কি দিতে পারবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন যে গণভোট করতে হবে কাশ্মীরে, আর সেই গণভোটের দাবি ইউএনওতে তুলে পাকিস্তান সেখানে ইউএনওতে তুললে সিকিউরিটি কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়ার পদক্ষেপ হয়, সেখানে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভিটো দেওয়ার ফলেই গণভোট হয়নি। গণভোট হলে পাকিস্তান সবসময় মুসলিম শক্তি অর্থাৎ ধর্মীয় গোড়ামিকে তারা কাজে লাগিয়ে সেখানকার জনগণকে পাকিস্তানের পক্ষে ভোট দিতে প্রভাবিত করবে, এই তাদের আশা, এবং কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। আমরা লক্ষ্য করব বর্তমান যে সরকার, এনডিএ সরকার, ইউপিএ সরকার ছিল একই ধারায় পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপারটাকে দেখছে। মোদী সরকার 2014 আলাদাভাবে কিছু ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নির্ধারণ করেনি, একইভাবে সম্পর্ক চলছে। এখানে বিশ্বাস অবিশ্বাস, পারস্পরিক উত্তেজনা, পারস্পরিক ঘটনা ঘটছেই। এখানে সেনাবাহিনীর উপরে আক্রমণ হয়েছে, পাঠানকোটে সেনাদের উপরে আক্রমণ হয়েছে। সে সেনাদের পরিবারের প্রতি সহানুভূতি ইন্ডিয়া গভর্নমেন্ট জানিয়েছে, আর্থিক সহযোগিতা করেছে, কিন্তু সে সেনারা কি ফিরে আসবে না। তাই পহেলগাঁও এই যে ঘটনা, এটা এখন মিডিয়া এত প্রচার করছে, জনমত তৈরি করছে, তবে সরকারের একটা ব্যর্থতা, প্রতিটা সরকারই কিন্তু ব্যর্থ হয়েছে। কি ইউপিএ সরকার, ইউপিএ 1, ইউপিএ 2, এনডিএ, তার আগেও এনডিএ, প্রতিটা সরকারই কিন্তু ব্যর্থ হচ্ছে। আজকে মনে করতে হবে যে 1990-91 সাল থেকে ভারতের সঙ্গে বিদেশের যে রিলেশন ছিল সে কথা মনে রাখলে হবে না। তাই 90-91 থেকে আগে ভারতের সঙ্গে যে পাকিস্তানের সম্পর্ক মনে রেখে যদি ভারত চলতে চাই তাহলে ভুল করবে। আজকে পরিবর্তনশীল বিশ্বায়নের যুগে, এলপিজির যুগে এবং দ্বিমেরুপ্রবণ রাজনীতির অবসান ঘটেছে, একমেরুপ্রবণ রাজনীতির আবির্ভাব ঘটেছে। মার্কিন একচেটিয়া আধিপত্য ছিল, আবার বর্তমানে বহুকেন্দ্রিক রাজনীতি। এই বহুকেন্দ্রিক রাজনীতির যুগে ভারতকে নতুন করে ভাবতে হবে, ভারতকে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু ঘটনা ঘটে যাওয়ার পরে এখানে ব্যবস্থা নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, কিছুদিন পরে এটা আবার মানুষ ভুলে যায়। তাই মানুষকে ভুললে হবে না। কাশ্মীর প্রশ্নে ভারতে সরকার বিরোধী জনমত গড়ে তুলতে হবে, সরকারকে চাপ দিতে হবে। পাকিস্তানের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়, যারা আমাদের ভারতবাসীর মানুষের প্রাণ কেড়ে নেয়। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তার মানে হিন্দু নিধন নয়। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে কোনো ধর্মের মানুষের ধর্মীয় ভিত্তিতে নিধন এটা নয়। পাকিস্তান ধর্মীয় রাষ্ট্র, সেখানেও ধর্মীয় রাষ্ট্রের, সেখানে কোরআনের নিয়ম অনুযায়ী ধর্মীয় রাষ্ট্রে যেখানে সংখ্যালঘু থাকবে সেই তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে পালন করতে হয়। এই কথা সন্ত্রাসবাদীদের মাথায় থাকে না। সন্ত্রাসবাদ এটা একটা খুবই খুবই বিপজ্জনক একটা বিষয়। এই বিষয়টাকে সমূলে উপড়ে ফেলা হয়তো সম্ভব না, কিন্তু একে কিভাবে প্রতিরোধ করা যায়, তাহলে সাধারণ মানুষের প্রাণ বাঁচবে, এখানে ভাবতে হবে। তাই আমাদের দেশের রাজনীতি বিশ্লেষকরা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা যেভাবে ব্যাখ্যা দেন
যে এই সরকার ভালো ছিল, ওই সরকার ভালো ছিল, ইউপিএ ভালো ছিল, ইউপিএ 1, ইতিহাস হয়ে গেলে সেটা মানুষ ভুলে যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সব সরকারের ভূমিকা একই কাশ্মীর প্রশ্নে। তাই নতুন করে ভাবতে হবে যে কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের সঙ্গে কোনো রিলেশন নয়, রিলেশন কাট করা। এখানে হিউম্যান গ্রাউন্ডে তাকে সাহায্য করার দরকার কি আছে? হিউম্যানিটির মর্যাদা সন্ত্রাসবাদীরা দেবে? তারা মানুষ খুন করার রাজনীতি করে, মানুষ খুন করার রাজনীতি করে। তারা ইসলামের মূল যে আদর্শ সেটা কিছুই মানে না। আর যদি ইসলামের আদর্শে এটা থাকে তাহলে সেই ধর্মটা কিন্তু ঠিক নয়। তাই উদারতা, ধর্মে উদারতা থাকতে হবে, উদার মনোভাব, উদার দৃষ্টিভঙ্গি, মানব সেবা, মানবিক দৃষ্টিভঙ্গি, মানবতাবাদ, এগুলো থাকতে হবে। তবেই তো সেই ধর্ম প্রকৃত ধর্ম হবে। যাই হোক, এটা আজকের আমাদের যতই বলুক ইন্ডিয়া গভর্নমেন্ট সার্জিক্যাল স্ট্রাইক করবে, অমুক করবে, তমুক করবে, হ্যাঁ, এটা ভাববার দিন আছে এসছে যে ভারতবর্ষ সাধারণত বিশ্বে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সংখ্যালঘুরা আতঙ্কিত থাকে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, তারা আতঙ্কিত। মুর্শিদাবাদে সংখ্যালঘু হিন্দু, কিন্তু তো গোটা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সংখ্যা বেশি, তাহলে মুর্শিদাবাদে এটা হলো কেন? প্রশ্ন এরকম হচ্ছে। সংকীর্ণ রাজনৈতিক নেতাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্যে বিভিন্ন পদক্ষেপ নেয়। প্রকৃত যে পদক্ষেপ, মানবতাবাদী পদক্ষেপ, সমস্ত মানুষের স্বার্থকে রক্ষা করবার কথা ভাবে না। তারা ভাবে নিজেদের বাড়ি গাড়ি কীভাবে টাকা পয়সা আত্মসাৎ করতে হবে, ঘটনা ঘটবে, হাজার হাজার কোটি টাকা সেগুলো স্যাংশন হবে, তার মধ্যে তাদের ভাগ আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা লজ্জা, আমাদের ভারতবর্ষের মানুষ হিসাবে আমাদের লজ্জা লাগে। ভারতবর্ষের জনপ্রতিনিধিদের লজ্জা নাই, ঘৃণা নেই। তার কারণ বিদেশে, উন্নত দেশে যারা করাপশনের কথা উঠে তাদের বিরুদ্ধে, তখন তারা পদত্যাগ করে। আর এখানে পদত্যাগ তো করেই না, তারা বিভিন্ন মিথ্যা কথা বলে, আবার জনমত নতুনভাবে রিভাইজ করে। তাই জনমতকে রিভাইজ করবার যে চেষ্টা করবে ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সর্বস্তরে, হ্যাঁ। আর আরেকটা কথা, ভারতবর্ষের বিরোধীদের কথাবার্তা কিন্তু ভালো না। 2017 সালে ডোকলামের যে ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে ভারত সরকার উপযুক্ত স্টেপ নিয়েছিল, কিন্তু এখানে বিরোধী দলনেতা, ভারতবর্ষের বিরোধী দলনেতা যে স্টেটমেন্ট দিয়েছিলেন, বিরোধী দলের নেতা যে স্টেটমেন্ট দিয়েছিলেন, তাতে মনে হয় যে ভারত দায়ী, চীন দায়ী নয়। ভারতের সিপিআইয়ের একটা অংশ চীন আক্রমণ করেছে এটা স্বীকার করেনি। তারা বলেছে চীন আক্রমণ করেনি, ভারত আক্রমণ করেছে। তাহলে ভারতের জনমতকে সচেতন হতে হবে যে কে কার দেশের বিপক্ষে বলছে। আজকে বিরোধী সরকারি বলে কথা নয়, আজকে যারা বিরোধী তারা সরকারে গেলে ঠিক একই ভূমিকা পালন করবে। তাই আমরা এসব কথা আমরা ভুলব না। আমরা ছাত্র হিসাবে নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব এবং একাডেমিক ওয়েতে ভাবব। দেখো, আজকে বাংলাদেশ সরকারকে দায়ী করেছে ইউনূস সরকার যে সাম্প্রদায়িকতাকে স্বীকার করে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার কি? পশ্চিমবঙ্গের যে হামলা হলো সংখ্যালঘুর দ্বারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ঘর বাড়ি, তাহলে কি পশ্চিমবাংলা সরকার কোন মুখে বলেছিল যে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে? তার বলার কোনো সার্থকতা আছে? তারই গোয়েন্দা, তারই পুলিশ ব্যর্থ হয়েছে, তার গাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের উপরে পাথর ছুঁড়েছে, কোনো অ্যাকশান নিয়েছে? অ্যাকশান নেবে না, তার কারণ তাদের ভোটটা পাওয়া যাবে না। এই হচ্ছে ভূমিকা। তাই কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকার নয়, জনগণকে একদম পরিষ্কারভাবে বুঝতে হবে যে এই হামলা শুধু এই হামলাতেই সীমাবদ্ধ থাকবে না, এই ধারাবাহিকভাবে চলতে থাকবে। রাষ্ট্র নেতাদের এখানে জনগণ যদি সচেতন হয়, রাষ্ট্র নেতারাও সচেতন হতে বাধ্য। তার কারণ রাজনৈতিক ব্যবস্থা ছাড়া রাষ্ট্র পরিচালিত হয় না, আর রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে রাজনৈতিক নেতা যুক্ত থাকবে, রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে পলিটিক্যাল পার্টি যুক্ত থাকবে। তাই পলিটিক্যাল পার্টি যতটা পরিশুদ্ধ হয় আর কি,
যতটা লিডাররা একটু স্বচ্ছ হয় আর কি, তাদেরকে শেখাতে হবে, জনগণকে শেখাতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের দেশে সেটা কিন্তু নেই। আমাদের দেশে পলিটিক্যাল কালচার ঠিকঠাক করে ওঠে না। আর পলিটিক্যাল কালচার গড়ে তোলার জন্য যে মিডিয়া ব্যবহার করে, যে মাধ্যমগুলি আছে, সেই মাধ্যমগুলিকে শাসক শ্রেণী ব্যবহার করে। শাসক শ্রেণীর চরিত্র খারাপ আর বিরোধীদের চরিত্র ভালো, এই ব্যাপারটা নয়। বিরোধীদের ক্যারেক্টারও ভালো না, শাসক শ্রেণীর ক্যারেক্টারও ভালো না। তার কারণ বিরোধীরা সঠিক কথা বলে না, তারা বিরোধী দলের জনমত কীভাবে গড়ে উঠবে সেই কথাটাই বলে। আর শাসক শ্রেণী কোনটা ভালো হবে, কোনটা করা উচিত সেই কথা ভাবে না, কি করে গদি টিকে থাকবে সেই কথাই বলে। সংকীর্ণ পলিটিক্স, ন্যারো পলিটিক্স, এইটাকে একমাত্র ত্যাগ করানো সম্ভব জনমত সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাই এখানে ভেঙে পড়লে হবে না। ভারতের 142 কোটি যারা এখানে সংখ্যালঘু আছেন, তারা যদি মনে করেন যে তারা কিন্তু অনেক সময় আমরা শুনি কাশ্মীরের মানুষ, তারা কাশ্মীরি বলে পরিচয় দেয়, লজ্জা লাগে তাদের ভারতীয় বলতে। তাহলে কাশ্মীরি বলে যখন পরিচয় দেয়, তা কাশ্মীর তো ভারতের, তাহলে তাদের তো কাশ্মীর থেকে চলে যাওয়া ভালো, পাকিস্তানে চলে যাওয়া ভালো। তারা তাদের পাকিস্তানের পতাকা ওড়ায়, বাড়ি বাড়িতে পতাকা ওড়ায়, তাহলে তাদের তো পাকিস্তানে চলে যাওয়া ভালো না? বাংলাদেশ ভালো, তাহলে তো বাংলাদেশে তাদের চলে যাওয়া ভালো। ধর্মীয় ভিত্তিতে এই ভাবনাটাকে মুছে ফেলতে হবে। সুতরাং যে রাজনীতি চলছে, সন্ত্রাসবাদী যে ঘটনা ঘটছে, এগুলিকে ত্যাগ করতে হবে। আর প্রশাসন একটা আলাদা আছে। প্রশাসন শুধু জনমত গড়ে উঠবে, সচেতন হবে, তাহলে এটা নির্মূল হয়ে যাবে, তা কিন্তু নয়। তাহলে আবার রাষ্ট্র কাঠামোর দরকার কী ছিল? তাহলে আইন ব্যবস্থার দরকার কী ছিল? তাহলে বিচার ব্যবস্থার দরকার কী ছিল? স্বচ্ছ প্রশাসনের দরকার কী ছিল? স্বচ্ছ প্রশাসনের সঙ্গে জনগণ আগ্রহী হবে, জনগণের প্রতি প্রশাসন দায়বদ্ধ থাকবে, প্রশাসন জনগণের প্রতি সংবেদনশীল থাকবে, এগুলোর দরকার কী ছিল? তাই রাষ্ট্রের প্রয়োজন আছে, পলিটিক্যাল সিস্টেমের প্রয়োজন আছে, পলিটিক্যাল পার্টিরও প্রয়োজন আছে। পাশাপাশি সঠিক জনমত, সদা জাগ্রত জনমত, এই জনমত যদি সঠিক হয়, মিডিয়াকে নিরপেক্ষ থাকতে বাধ্য করে। জনমত যদি সঠিকভাবে সদা জাগ্রত জনমত যদি সংগঠিত হয়, তাহলে বিচার বিভাগ নিরপেক্ষ ভূমিকা পালন করতে বাধ্য থাকবে। জনমত যদি সঠিক হয়, তাহলে সরকারের রাজনৈতিক শাসন বিভাগ সৎ থাকতে বাধ্য হবে। জনগণ যদি সচেতন হয়, তাহলে প্রশাসনের অরাজনৈতিক অংশ অর্থাৎ আমলা বাহিনী তারাও সৎ থাকতে বাধ্য হবে। জনগণ যদি সচেতন হয়, সরকারের আইন বিভাগ সেও সৎ থাকতে বাধ্য হবে। জনমত যদি স্বচ্ছ হয়, তাহলে যারা রাজনৈতিক প্রশাসনিক পদে রয়েছেন, তারা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। আর জনমত যদি সঠিক হয়, তাহলে প্রশাসনিক লেভেলে যারা বড় বড় আমলা রয়েছেন, সচিব রয়েছেন, তারা সৎ থাকবেন। তাহলে সাধারণ মানুষ ভালো থাকবে। এটা ডিরেক্ট ডেমোক্রেসি নয়, এটা পরোক্ষ গণতন্ত্র। এই পরোক্ষ গণতন্ত্র, বিশ্বের বৃহৎ পরোক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। এটা খুব লজ্জা যে ভারতের কাশ্মীর রাজ্যে যে ঘটনা, শুধু কাশ্মীর নয়, বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটছে। এর জন্যে রাষ্ট্র, প্রশাসন, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এর জন্য দায়ী। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।